টুংলু পাহাড়ের চূড়ায় পূর্ণিমা রাতে কেউ উঠলে সে স্বইচ্ছায় ঝাঁপিয়ে পড়ে পাহাড়ের চূড়া থেকে। এভাবে আত্মহত্যা করে যুগের পর যুগ ধরে মারা যাচ্ছে একাধিক মানুষ। সত্যিই কি তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, নাকি মৃত্যুবরণ করতে বাধ্য হয়? কোন অশুভ শক্তি কি তাদের ঠেলে দেয় মৃত্যুর মুখে? তারানাথ তান্ত্রিক কিভাবে এই সকল সমস্যার সমাধান করবেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বংশীধ্বনি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে কৌশিক, অন্তরা, বর্ণিশা, রৌনক, শিউলি ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বংশীধ্বনি। চারপাশের পরিবেশ ও প্রকৃতি কি ভীষণ ভালো দেখো প্রতিমা। আজকের এই পূর্ণিমার রাতে এই জনমানবহীন উঁচু পাহাড়ের চূড়ায় কেবলমাত্র দাঁড়িয়ে রয়েছি তুমি আর আমি, এছাড়া আর অন্য কেউ নেই। বিষয়টা ভাবতেই কেমন গায়ে শিহরণের স্রোত বয়ে যাচ্ছে। হ্যাঁ গো, সত্যি তুমি একেবারে হক কথা বলেছ। আজ এই পূর্ণিমা তিথির গভীর রাতে এই পাহাড় চূড়ায় কেবলমাত্র দাঁড়িয়ে রয়েছি আমি আর তুমি। পাহাড়ের নিচে কয়েকশো মানুষের গভীরতা। আজকের এই রাত তোমার আর আমাদের প্রেমের ভালোবাসার স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন এই স্মৃতির খাতায়। আর আমাদের এই প্রেমের সাক্ষী হয়ে রইবে এই পাহাড় চূড়া, বন, বনানী, এই গভীর খাদ। তাহলে প্রতিমা, আমার পছন্দের ওপর তোমার ভরসা সৃষ্টি হয়েছে, তাই তো? আমি তোমাকে বলেছিলাম না যে এমন একটা জায়গায় আমরা আমাদের মধুচন্দ্রিমা করতে যাব, যেখানে গিয়ে তোমার মন পুরোপুরি ভরে যাবে। আমাদের মতন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এরকম জায়গা সাক্ষাৎ স্বর্গতুল্য। তোমার ওপর আমার আগাগোড়াই ভরসা ছিল, জানো তো। তোমার পছন্দ অপছন্দের ওপর আমি অন্ধ মানুষের মতো বিশ্বাস করি। তাই আমি ঠিকই জানতাম যে তুমি আমাদের মধুচন্দ্রিমার জন্য এক নৈসর্গিক সৌন্দর্যে ভরা স্থান নির্বাচন করবে। প্রতিমা এবং রবীন্দ্র হলো দুইজন নবদম্পতি। তারা মাত্র কিছুদিন আগেই বিবাহিত জীবনের মধ্যে পদার্পণ করেছে। রবীন্দ্র মধুচন্দ্রিমার স্থান হিসেবে বেছে নিয়েছে এই জায়গাকে। রবীন্দ্রের সাথে তার স্ত্রী অর্থাৎ প্রতিমা কয়েকটা দিনের জন্য ঘুরতে এসেছে স্বামীর সাথে। আজকের এই পূর্ণিমা রাতটা ওরা ঠিক করেছে পাহাড় চূড়ার মাথায় কাটাবে। আর সেই মতনই তারা দিনের আলো থাকাকালীন উঠে এসেছে ধরাতল থেকে অনেক উপরে থাকা পাহাড়ের চূড়ায়। চারপাশে যতদূর চোখ যায় ততদূরে শুধু সাদাটে পাতলা কুয়াশার আস্তরণ আর ছোট ছোট পাহাড়ের টিলা দেখা যায়। গোটা জায়গাটা একটা কালচে সবুজ রঙের তুলিতে ঈশ্বর যেন আঁকা বাঁকা হাতে দাগ কেটে একখানি চিত্র তৈরি করার মতো চেষ্টা করতে চেয়েছিলেন। চারপাশ অদ্ভুত রকমের নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার পরিমাণ এতটাই বেশি যে ওরা যদি উচ্চকণ্ঠে চিৎকার করে তাহলে সেই চিৎকার বাতাসের মধ্যে ছুটে গিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বারে বারে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে তাদেরই কাছে। রবীন্দ্র এবং প্রতিমা দুজনে একে অপরের হাত ধরে পাহাড়ের চূড়ার মাথায় এসে বসল। প্রতিমা রবীন্দ্রের কাঁধে আস্তে আস্তে নুইয়ে দিল নিজের মাথা। রবীন্দ্র এবার জড়িয়ে ধরল তার স্ত্রীকে। সনসনে শান্ত বাতাসে বারবার প্রতিমার মাথার চুল এসে আছড়ে পড়ল রবীন্দ্রর মুখে। রবীন্দ্র হাত দিয়ে প্রতিমার মাথার চুলে বিলি কেটে দিল। প্রতিমা রবীন্দ্রের উদ্দেশ্যে এবারে কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে কি কোনো মানুষের বাস নেই? কেন প্রতিমা, হঠাৎ এই প্রশ্ন করলে কেন? এমনি কৌতূহল বশত জানতে চাইলাম। শুনেছি এই পাহাড়ের পাদদেশে বন জঙ্গলের ভেতর এক বিশেষ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে তারা আমাদের মতন সভ্য সমাজের মানুষ নয়, তাই বহিরাগত মানুষদের সাথে তারা খুব একটা মেলামেশা করে না। এই পাহাড়ের পাদদেশে গহীন বনে লুকিয়ে থাকে এবং বনের ফল মূল, পশু ইত্যাদি শিকার করে ভক্ষণের মাধ্যমে নিজেদের জীবনযাপন করে। ওরে বাবা, এই যে সেই আদিম মানুষের মতন। হ্যাঁ, তা এক প্রকার বলতে পারো। এইভাবেই ওরা স্বামী স্ত্রী বিভিন্ন ধরনের কথোপকথনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল।
রাত্রি ক্রমে গভীর থেকে আরও গভীরতর হলো। হঠাৎ করে ওদের কানে এলো একটা ঘণ্টার শব্দ। সেই শব্দ শুনে চমকে উঠল ওরা দুজনে। এত রাতে পাহাড়ের পাদদেশের বন থেকে ভেসে আসছে ঘণ্টার আওয়াজ। প্রতিমা আতঙ্কিত দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, এ কি গো, এত রাতে ঘন্টা বাজাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় যে উপজাতির আদিম মানুষেরা পাহাড়ের পাদদেশে থাকে তারা আজ এই পূর্ণিমার রাতে কোনো পুজো অর্চনা করছে, আর সেই কারণে এই ঘন্টার ধ্বনি ভেসে আসছে। মিনিট পাঁচেক ওইভাবেই ঘণ্টাধ্বনির আওয়াজ ভেসে আসার পর রবীন্দ্র এবং প্রতিমার কর্ণগোচর হল এক বিশেষ ধরনের বাঁশির সুর। পাহাড়ের পাদদেশ থেকে উঠে আসা সেই বিশেষ বাঁশির অশুভ সুর কেমন যেন মোহগ্রস্তের মতো ঘোর লাগিয়ে দিল ওদের। প্রতিমার মনে হলো সেই বাঁশির সুর বাতাসের মধ্যে কেমন যেন এক মাদকতা ছড়িয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে তারা বুঝি নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তাদের চোখ মুখ জুড়ে নেমে আসছে এক চিরনিদ্রার ঘোর। রবীন্দ্র নিজের দুই কান চেপে ধরে বিরক্ত মেশানো কণ্ঠে চিৎকার করে বলল, কে কে বাজাচ্ছে এই বাঁশির সুর? এই বাঁশির সুর মোটেও স্বাভাবিক নয়। এ কোনো সাধারণ বাঁশি হতেই পারে না। এই বাঁশি মহা ক্ষতিকারক অপশক্তির উৎস। দয়া করে এই অভিশপ্ত সুর বাজানো বন্ধ করো। রবীন্দ্র অসহায়ভাবে চিৎকার করে কথাগুলো বলল, কিন্তু তার চিৎকার পুনরায় ফিরে এলো তারই কাছে। রবীন্দ্র দেখল তার স্ত্রী পুরোপুরিভাবে সম্মোহিত হয়ে পড়েছে এই অভিশপ্ত বাঁশির সুরে। প্রতিমা যেন আর তার নিজের মধ্যে নেই। কেমন বশীভূতের মতো শিথিল পদক্ষেপে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গভীর খাদের দিকে। এই দৃশ্য দেখে ভয় বুক শুকিয়ে গেল রবীন্দ্রর। সে তার স্ত্রীর উদ্দেশ্যে বুক ফাটা চিৎকার করে বলল, না 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 প্রতিমা, না, তুমি ওদিকে যেও না। ওদিকে গভীর খাদ রয়েছে। পা হড়কে পড়ে গেলে তুমি আর প্রাণে বাঁচবে না। ওদিকে যেও না। রবীন্দ্রর বলা একটাও কথা যেন কান অবধিও গিয়ে পৌঁছল না প্রতিমার। সে কেবলমাত্র নিশ্চলভাবে এগিয়ে চলল গভীর খাদের দিকে। বর্তমানে তার পলকহীন দুই চোখের দৃষ্টি পুরোপুরিভাবে নিবদ্ধ পাহাড়ের গভীর খাদের প্রতি। তার মুখ সম্পূর্ণরূপে অভিব্যক্তি শূন্য। সেই দিকে এগিয়ে গেলে মৃত্যু নিশ্চিত। এ কথা জেনেও প্রতিমা ধীরে ধীরে এগিয়ে চলল সেদিকেই। সে যেন ওই অভিশপ্ত বাঁশির সুরে সম্মোহিত হয়ে পড়েছে পুরোপুরিভাবে। আর সেই বাঁশির সুরে তাকে বাধ্য করছে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যেতে। রবীন্দ্রর মাথাটা কেমন যেন ঘুরে গেল। তার দুই চোখের মণি ঘোলা হয়ে গেল মুহূর্তের মধ্যে। তার মস্তিষ্কের অভ্যন্তরে সবকিছু যেন তালগোল পাকিয়ে গেল। হিতাহিত জ্ঞান শূন্যের মতো শটান উঠে দাঁড়িয়ে সেও এবার এগিয়ে যেতে থাকলো ওই একই পথে। ততক্ষণে গভীর খাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে প্রতিমা, আর কিছুক্ষণের মধ্যেই ঝাঁপিয়ে পড়ল রবীন্দ্র ওই একই খাদে। এভাবেই ভয়ানক সেই অভিশপ্ত বাঁশির সুরের মূর্ছনায় বশীভূত হয়ে আত্মবলিদান দিল দুটি তরতাজা প্রাণ। ঠাকুরমশাই, না বলে কয়ে আবারও আপনার বাড়ি চলে এলাম। আমি আর কিশোরী দুপুরে সূর্যের প্রখর তেজ একটু কমে আসতেই রওনা দিয়েছিলাম মটলেনের উদ্দেশ্যে। সন্ধ্যার অন্ধকার নামার পূর্বেই আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলাম। ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজা আজ হাট করে খোলা থাকার দরুন বিনা বাধায় আমরা তার বাড়িতে ঢুকে এলাম। ঠাকুরমশাইয়ের গৃহের অভ্যন্তরে পা রাখতেই আমরা দেখলাম তিনি তক্তাপোষের উপর বসে কি যেন একটা প্রাচীন পুঁথি গ্রন্থের পাতা খুলে ধরেছিল চোখের সামনে। হঠাৎ করে কিশোরীর বলা এই সমস্ত কথা শুনে তিনি রীতিমতো চমকিত হয়ে সামনের দিকে তাকাতেই আমাদের দেখতে পেলেন এবং আমাদের দেখা মাত্র অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে হাসতে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, আরে আরে কিশোরীরা যে, এসো এসো, কি পরম সৌভাগ্য আমার যে আজ আবার বেশ অনেকদিন পর তোমাদের পায়ের ধুলো পড়েছে আমার ঘরে। এই গরিব ঠাকুরমশাইয়ের কথা তো তোমরা একেবারে ভুলে গিয়েছো হে। ছি ছি ঠাকুরমশাই, এ আপনি কি কথা বলছেন বলুন দেখি? আমরা কি কখনো আপনাকে ভুলে যেতে পারি? আপনার সাথে কি আমাদের এতটাই তুচ্ছ সম্পর্ক যে কয়েকদিন এখানে না এলে
তার মধ্যেই আপনি আমাদের স্মৃতি থেকে মুছে যাবেন? তা হয় নাকি? আরে না না কিশোরী, আমি কি আর জানি না যে তোমরা আমাকে কতটা ভালোবাসো? আমিও তোমাদের আপন বলেই মনে করি। আরে আমি তো এমনি তোমাদের সাথে একটু রসিকতা করার জন্যই কথাটা বললাম। তোমরা আবার আমার কথায় কিছু মনে করো না হে। তাছাড়া মাছ উঠোনের মধ্যে অমন হাঁ করে দাঁড়িয়ে এবার রইলে কেন? এসো এসো, জুতো জোড়া খুলে উপরে উঠে এসো দেখি। ও চারিমা, চারিমা, এই দেখ এ কাকাবাবুরা এসেছেন। কাকাবাবুদের জন্য একটু চায়ের জল বসা মা। আমি আর কিশোরী এবার জুতো খুলে উপরে উঠে এলাম। তারপর তক্তাপোষের ওপর ঠাকুরমশাইয়ের মুখোমুখি বসলাম। চারি বাবার আদেশ শুনে রান্নাঘরের ভেতর থেকেই বলে উঠল, হ্যাঁ বাবা মশাই, আপনি কাকাবাবুদের নিয়ে একটু গল্পগুজব করুন। আমি অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের জন্য গরম গরম চা করে নিয়ে যাচ্ছি। আসার সময় ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিংশো সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা এবারে আমি বাড়িয়ে দিলাম তার দিকে। ঠাকুরমশাইয়ের ঠোঁটের কোণে তার অত্যন্ত পছন্দের সিগারেটের প্যাকেটটা দেখা মাত্রই এক সূক্ষ্ম হাসির বলিরেখা ফুটে উঠল, কিন্তু তিনি মুখটা খানিকটা বেজার করেই বললেন, আহা, আমার জন্য এই সিগারেট আনার আবার কি দরকার ছিল বলো দেখি? আমি না তোমাদের কতবার বলে বারণ করেছি যে প্রতিবার আমার জন্য এইভাবে নতুন নতুন কয়েক প্যাকেট করে সিগারেট আনার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমরা দেখি আমার কোনো কথাই কানে দাও না। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। ঠাকুরমশাই, আপনি দয়া করে এত আপত্তি করবেন না। আপনার জন্য কেবলমাত্র 1 প্যাকেট সিগারেট এনেছি, এ আর এমন কি বড় কথা? আপনি যে প্রতিবার আমাদের এত সুন্দর সুন্দর আপনার অতীত জীবনে ঘটে যাওয়া বিভিন্ন আধি ভৌতিক লোমহর্ষক রোমাঞ্চকর কাহিনী বলে শোনান, তার জন্য আমাদের মন ভালো হয়ে ওঠে। আমরা কত কিছু জানতে পারি। আর এসবের দক্ষিণা বাবদ আপনার জন্য কিনে আনি 1 প্যাকেট করে সিগারেট মাত্র। এই বিষয়ে আপনার আপত্তি করা একেবারেই উচিত নয়। আমরা ভালোবেসে আপনার জন্য এই সিগারেটের প্যাকেট কিনে আনি। এবার আপনি যদি তা গ্রহণ না করেন তাহলে আমাদের মনে যে ভীষণ কষ্ট হয়। কিশোরীর এই কথার পরে ঠাকুরমশাই আর বিন্দুমাত্র কোনো আপত্তি না করে আমার হাত থেকে তুলে নিলেন সিগারেটের প্যাকেটখানা। তারপর পাসিংশো সিগারেটের প্যাকেট খুলে তার মধ্য থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে মনের সুখে তৃপ্তি সহকারে লম্বা লম্বা টান দিতে লাগলেন। আর মাঝে মধ্যেই নাক ও মুখের মাধ্যমে গল গল করে অফুরন্ত ধোঁয়া ছাড়লেন বাইরে। চারি এসে আমাদের জন্য নামিয়ে রেখে গেল 3 পেয়ালা চা আর বড় বাটির 1 বাটি মুড়ি মাখা। চায়ের পেয়ালা ও মুড়ি মাখার পাত্র তক্তাপোষের উপর নামিয়ে রেখে চারি পুনরায় চলেই যাচ্ছিল রান্নাশালার দিকে তার বাকি কাজ সারতে। ঠিক এমন সময় কিশোরী চারির উদ্দেশ্যে বলে উঠল, চারি, এদিকে একটিবার এসো তো মা। দেখো তো মাথার চুল বাঁধার এই লাল ফিতে আর কাচের চুড়িখানা তোমার পছন্দ হয় কি না? এই কথা বলে কিশোরী এবার বের করলো চারির জন্য কিনে আনা চুল বাঁধার বেশ অনেকটা লাল ফিতে আর কয়েক গাছা কাচের চুড়ি। এই দেখে ছোট্ট বাচ্চা মেয়েটার মুখটা আনন্দে একেবারে উজ্জ্বল হয়ে উঠল। সে কিশোরীর হাত থেকে সেই সমস্ত জিনিস নিয়ে হাসতে হাসতে বলল, আমার খুব পছন্দ হয়েছে কাকাবাবু, ভীষণ পছন্দ হয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের কাছ থেকে এই উপহার পেয়ে। চারি রান্নাঘরের দিকে চলে যেতেই ঠাকুরমশাই তার অবশিষ্ট সিগারেটের ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় গুঁজে দিলেন। আমি ঠাকুরমশাইয়ের দিকে 1 পেয়ালা চা বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে আর একটা দিলাম নিজে। মুড়ি মাখার পাত্র থেকে বেশ অনেকটা মুড়ি হাতের মুঠোয় নিয়ে তা মুখে ভরে চিবুতে আরম্ভ করল সে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, এবার তাহলে তোমাদের বেশ জমজমাট গোছে একখানা গল্প বলে শোনাতে হবে, তাই তো? ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করলাম। আমাদের দুজনেরই চোখ মুখ জুড়ে ততক্ষণে আনন্দের জোয়ার বইতে আরম্ভ করেছে। ঠাকুরমশাই নিজে থেকে গল্প শোনানোর কথা বলেছেন। এ হলো খানিকটা ওই মেঘ না চাইতেই জল পাওয়ার মতন বিষয়। ঠাকুরমশাইয়ের এই কথার উত্তরে কিশোরী প্রায় লাফিয়ে বলে উঠল, তাহলে তো দারুণ হয় ঠাকুরমশাই। তবে আর বিলম্ব কেন, নিন নিন, এবার তাহলে বেশ জমজমাট গা ছমছমে ভয়ের একখানা গল্প বলে শোনান দেখি। আমি আর কিশোরী এবারে একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। ঠাকুরমশাই শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আমরা জানি তার এই লক্ষণের অর্থ আসলে কি।
তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক কাহিনীকে। সেইভাবে আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মাত্র স্বল্প কিছুটা সময় পরেই ঠাকুরমশাই বলতে শুরু করলেন তার আজকের কাহিনী। আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আমার অতীত জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। অবশ্য ততদিনে আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন পেয়ে গিয়েছিলাম। তোমরা তো জানো যে আমি আমার অতীত জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করে। একটানা বেশি দিন চেনা পরিবেশের মধ্যে থাকতে আমার একদমই ভালো লাগতো না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস কাটিয়ে দিয়েছি কত অচেনা অজানা গ্রামগঞ্জে। কখনো ছুটে গিয়েছি কোনো জনমানবহীন বালুকাময় অঞ্চলে, তো আবার কখনো গিয়ে পড়েছি নিবিড় ঘন বনে ঘেরা পাহাড় চত্বরে। একবার এমনভাবেই ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছিলাম টুংলু পাহাড়ের নিচে থাকা একটি ছোট্ট গ্রামে। সেই গ্রামের নাম ছিল বল্লভপুর। বল্লভপুর জায়গাটা ভীষণ সুন্দর, খানিকটা ওই তৈলচিত্রে আঁকা ছবির মতো। ঈশ্বর যেন তার নিপুণ হাতে তুলির টানে সৃষ্টি করেছেন সেই পাহাড়ের পাদদেশে বিদ্যমান ছোট্ট গ্রামটিকে। কি অপূর্ব অপরূপ তার প্রাকৃতিক দৃশ্য! যেদিকেই চোখ যায় না কেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। মাথার ওপর উঁচু উঁচু সার সার পাহাড়ি গাছের দল দাঁড়িয়ে রয়েছে। বহমান ঠান্ডা শীতল বাতাস আর প্রতিটা বাড়ির মাথার চূড়ায় থাকা বিভিন্ন রঙের পতাকা ক্রমাগত সেই দামাল বাতাসের সাথে ওড়ার সময় ফরফর শব্দ কর্ণগোচর হয়। সেখানকার জলবায়ু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। আমি সেই গ্রামে পৌঁছে মনস্থির করলাম যে এখানে বেশ কিছুদিন থাকব। পাহাড়ের চূড়ায় উঠে নির্জনে বসে সম্পূর্ণ একাকী সাধনা করব। বল্লভপুর গ্রামে প্রবেশ করতেই আমার সাথে মোলাকাত হলো এক তরুণ যুবকের। বেটে খাটো সেই ছেলেটার নাম শ্যামল। তার গায়ের রং একটু শ্যামলা গোছের ছিল বলেই হয়তো তার বাবা মা জন্মের পর নাকি এই গ্রাম রেখেছিল। মাথা ভরা তার কোঁচকানো চুল, বড় বড় ডাগর চোখ। শ্যামল কৌতূহলী দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আমার প্রতি। তারপর সে আর থাকতে না পেরে প্রশ্নখানা করেই ফেলল। আচ্ছা, আপনি কে? মানে আপনি তো আমাদের গ্রামের কোনো বাসিন্দা নন। এর আগে তো এই গ্রামে দেখেছি বলেও মনে হয় না। আপনি কি এখানকার কোনো বাড়ির কুটুম? আমি সেই ছেলেটি অর্থাৎ শ্যামলের এই প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ বাবা। আমি এই গ্রামের কেউ নই, এমনকি এই গ্রামের কোনো বাড়ির কুটুমও নই। আমি একজন ভবঘুরে মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর সেটাই আমার কাজ। হাঁটতে হাঁটতে আজ তোমাদের গ্রামে তাই এসে উপস্থিত হয়েছি। আমার মুখ থেকে এরূপ উত্তর শুনে শ্যামল আর একবার যেন আমায় ভালোভাবে জরিপ করে নিয়ে বলল, আচ্ছা, আপনি কি কোনো সাধক মানুষ? না, মানে আপনার বেশভূষা, পোশাক ও চেহারা দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। সাধক কি না তা বলতে পারবো না বাবা সঠিকভাবে, কারণ সাধক শব্দটার মাপকাঠি যে অনেক বড়। একজন প্রকৃত সাধক হতে গেলে যে সাধনা করতে হয় কিংবা যে অধ্যাবসায়ের প্রয়োজন হয় তা হয়তো আমার মধ্যে নেই। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমি অল্প স্বল্প কিছু তন্ত্রমন্ত্র জানি, এবং জানা রয়েছে কিছু টুকিটাকি জ্যোতিষবিদ্যা, যা দিয়ে সবসময় চেষ্টা করি যেন বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে পারি। ব্যাস এইটুকুই। বাহ, আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগলো। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? চলুন না ওই গাছের তলায় গিয়ে একটু বসি। আমার কেন জানি না আপনার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগছে। আপনি কি কিছু খাবেন? মানে আমি কি আপনার জন্য কোনো খাবার নিয়ে আসবো? না না বাবা, আমি এখন কোনো কিছুই খাবো না। আচ্ছা, তোমার নাম কি? তুমি বুঝি এই গ্রামেরই ছেলে? আগে হ্যাঁ, আমার নাম শ্যামল। আমি এই গ্রামের ছেলে। এখান থেকে মাত্র কিছুটা দূরেই আমার বাড়ি। আপনি যদি কিছু মনে না করেন
তাহলে আপনার পরিচয়খানা কি জানতে পারি? অবশ্যই, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে পঞ্চজনে আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আমি আর শ্যামল এবার হাঁটতে হাঁটতে এসে বসলাম টলটলে দিঘির জলের ধারে থাকা একটা বিশাল বড় গাছের তলায়। বসার আগে দিঘির জল হাতের মুঠোয় নিয়ে তা ভালোভাবে ছিটিয়ে দিলাম চোখে মুখে। এতে আমার পথের ক্লান্তি কিছুটা হলেও বিলীন হয়ে গেল। আমি শ্যামলের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা শ্যামল, তোমার বাড়িতে কে কে রয়েছেন? আমি দেখলাম আমার এই প্রশ্ন শুনে যুবকের দুই চোখ কেমন যেন ছলছল করে উঠল। বেশ কিছুটা সময় পর নিজের চোখের জল কোনো রকমে আটকে সে জবাবে বলল, আমার বাড়িতে রয়েছে কেবলমাত্র আমার বিধবা মা। আমার মা ছাড়া আর কেউ নেই। আমি বুঝতে পারলাম যে নিজের অজান্তেই আমি শ্যামলকে এমন একখানা প্রশ্ন করে ফেলেছি যার কারণে তার মন এতটা খারাপ হয়ে গিয়েছে। সে বুঝতে পারল যে আমার মনের মধ্যে ঠিক কোন প্রশ্ন উঁকি দিয়েছে। তাই আমি প্রশ্নখানা না করতেও সে নিজে থেকেই উত্তরে বলল, আজ থেকে অনেক দিন আগে ছোটবেলাতেই আমি আমার বাবাকে হারিয়েছি এক দুর্ঘটনায়। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একখানা কথা আপনাকে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো শ্যামল, কি বলতে চাও তুমি? যে কয়েকদিন আপনি আমাদের গ্রাম এই বল্লভপুরে থাকবেন বলে মনস্থির করেছেন, সেই কদিন যদি আপনি আমার বাড়িতে থাকতেন তাহলে বড়ই খুশি হতাম। না না শ্যামল, তার কোনো প্রয়োজন নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার কথা ভেবে কথা বলছো, কিন্তু আমি কোনো গাছের তলা অথবা মন্দিরের চাতালে দিব্য রাত কাটিয়ে দিতে পারবো? আমাদের মতো ভবঘুরে মানুষদের কাছে কোনো গৃহস্থের গৃহের চেয়ে ঈশ্বরের সৃষ্টি এই প্রকৃতির বুকে মাথা রেখে ঘুমিয়েই আমরা আসল সুখের সন্ধান পাই। না না, আপনার কোনো আপত্তি আমি শুনবো না। আপনাকে আমার সাথে আমার গৃহে যেতেই হবে, তা না হলে আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি আমার বাড়িতে গেলে আপনার বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তুমি আমার কথায় কিছু ভুল বুঝলে না তো শ্যামল? আমি তোমার বাড়ি যেতে চাইছি না তার মানে এই নয় যে আমার সেখানে গেলে অসুবিধা হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যখন আমায় তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এতই অনুরোধ করছো, তখন আমি যাব তোমার সঙ্গে তোমার গৃহে। কি খুশি তো? শ্যামলের কথায় আমি তার গৃহে যেতে রাজি হয়েছি দেখে সে ভীষণ আনন্দিত হলো। আমি তার ঠোঁটের কোণে দেখতে পেলাম অকৃত্রিম এক ঝলমলে হাসি। তার হাসি মাখা মুখ দেখে আমার মনটা খুশি হয়ে গেল। একটানা এত দূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু বিরতি নিলেন। আমরা তার শরীরের মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য লক্ষ্য করলাম। তিনি আমাদের দিকে তাকিয়ে বেশ বিরক্তির সাথে বললেন, তোমরা এখানেই একটু বসো, আমার জন্য অপেক্ষা করো। আমি একটু চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা প্রবেশ করলেন তার নিজ কক্ষে। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে সক্ষম হলো। কোমরে ধুতির সাথে গুঁজে রাখা সিগারেটের প্যাকেটখানা বের করে দুটো সিগারেট তুলে নিয়ে একটা নিল নিজে আর একটা দিল আমায়। এভাবেই বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এগিয়ে এলেন আমাদের দিকে। তারপর তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের ঠিক মুখোমুখি বসে নলে মুখ ঠেকিয়ে লম্বা টান দিলেন। তৃপ্তিতে তার দুই চোখ বন্ধ হয়ে এলো। তিনি যেন স্বর্গসুখের হদিশ পেয়েছেন এমন একখানা ভাব। কিশোরীটা বরাবরের বড় ধৈর্যহীন মানুষ। তার শরীরে ধৈর্য শক্তি একেবারেই অল্প। সে ঠাকুরমশাইকে গল্প শোনানোর জন্য অনুরোধ করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ঠাকুরমশাই নিজে থেকেই গল্পের পরবর্তী অংশের কথা বলতে আরম্ভ করলেন। শ্যামলের সাথে তার বাড়িতে এসে আমার পরিচয় হলো শ্যামলের মা ভগবতী দেবীর সাথে। ভগবতী দেবী সাক্ষাৎ মাটির মানুষ। তিনিও আমায় পেয়ে যথেষ্ট আনন্দিত হলেন। খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় বিশ্রাম নিয়ে শ্যামলের সাথে আমি বেরিয়ে এলাম তাদের গ্রাম ঘুরে দেখার জন্য। তোমাদের তো আগেই বলেছি, বল্লভপুর গ্রাম ছিল এক কথায় অনবদ্য। আদর্শ গ্রাম বলতে যা বোঝায় সেও খানিকটা তাই।
গোটা গ্রামের বিভিন্ন জায়গা শ্যামল আমায় ঘুরিয়ে দেখালো। একেবারে সন্ধ্যার সময় আমরা ফিরলাম বাড়ি। বাড়ি ফিরতেই শ্যামলের মায়ের হাতের গাওয়া ঘিয়ে ভাজা বড় বড় খাস্তা লুচি আর কষা আলুর দম খেয়ে মন প্রাণ যেন ভরে গেল। আহা, সেই স্বাদ বুঝি এখনো জিভে লেগে আছে। রাতের ভোজন সম্পন্ন করে আমি আর শ্যামল দুখানি পান মুখে ভরে তা চিবুতে চিবুতে নিজেদের মধ্যে একটু গল্প গুজব করতে আরম্ভ করলাম। কথায় কথায় উঠে এলো আমার মনের ইচ্ছার কথা। আমি শ্যামলকে জানালাম যে একদিন রাতে এখানকার এক পাহাড় চূড়ায় উঠে আমি ধ্যান করব এবং সেই রাতটা ওখানেই কাটাবো। কিন্তু আমার এই প্রস্তাবে দেখলাম সে কেমন যেন মারাত্মক ভয় পেল। শ্যামলের দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। আমি বুঝতে পারলাম যে সে সাংঘাতিক রকমের ভয় পেয়েছে আমার এই প্রস্তাব শুনে। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার শ্যামল, তুমি আমার কথা শুনে ভয় পেয়ে গেলে কেন? তোমার চোখে মুখের এইরকম অবস্থা হলো কি কারণে? সে অনেক কথা। আমি শুধু আপনাকে এইটুকু বলতে পারি যে রাতের বেলায় ওই পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেবেন না দয়া করে, তাহলে কিন্তু মস্ত বড় বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, দিনের বেলায় আপনি পাহাড় চূড়ায় গিয়ে সমস্ত জায়গাটা ঘুরে দেখে আসতে পারেন কিংবা সাধনা ধ্যান করতে পারেন, কিন্তু কিন্তু সূর্যের আলো থাকতেই আপনাকে নিচে নেমে আসতে হবে। সন্ধ্যার অন্ধকারের পর পাহাড় চূড়ায় থাকা মানে সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। আমি তোমার কথার কোনো অর্থই যে বুঝতে পারছি না শ্যামল। রাতের অন্ধকারে পাহাড় চূড়ায় থাকলে কি এমন বিপদ ঘটবে যার কারণে তুমি মৃত্যুকে স্বেচ্ছায় আহ্বান করার সাথে তুলনা করছো? এক সর্বনাশা ঘটনা ঘটে ঠাকুরমশাই, সে মহাবিপদ। পূর্ণিমার এক সপ্তাহ আগে থেকে পূর্ণিমার দিন রাত অবধি এখানে থাকা পাহাড়ের চূড়োয় কেউ ওঠে না। আর যে বা যারা নিজেদের অজান্তে বা সাহসিকতার পরিচয় দেখানোর জন্য ওঠে তারা আর প্রাণ নিয়ে কেউ বেঁচে ফেরে না। তারা প্রত্যেকে পাহাড় চূড়া থেকে ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়ে। আর আর মাত্র 3 দিন পর পূর্ণিমার রাত। সুতরাং এই সময় পাহাড় চূড়ায় ওঠা মানে মৃত্যুকে আহ্বান জানানোই বটে। আমার বাবাও এইরকমই একবার সাহসিকতার পরিচয় দেখাতে গিয়ে একটি পূর্ণিমার রাতে টংলু পাহাড়ের চূড়ায় উঠেছিল, কিন্তু তিনি আর বেঁচে ফিরে আসতে পারেননি সমতল ভূমিতে। ভোরের আলো ফুটলে পাহাড়ের পাদদেশে থাকা জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করেছিলাম বাবার মৃতদেহটা। অত উঁচু থেকে পড়ে বাবা পুরোপুরি এক দলা কাদার মতো থকথকে মাংসে পরিণত হয়েছিল। হাত পা চোখ মুখ আলাদা করে বোঝার কোনো উপায় ছিল না। কি মর্মান্তিক বিভৎস সেই মৃত্যু, তা আপনাকে আমি সঠিকভাবে ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না। তার মানে শ্যামল, তোমার বাবা এইভাবে পাহাড় চূড়া থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন? আপনি একটু ভুল করছেন। আমার বাবা মোটেও আত্মহত্যা করেননি। আসলে যে বা যারা পূর্ণিমা তিথি পড়ার 7 দিন আগে থেকে পূর্ণিমার রাত অবধি এই সময়চক্রের মধ্যে ওই পাহাড় চূড়োয় রাতের বেলা ওঠে, তারা কেউই আত্মহত্যা করে না। তারা নিজেদের প্রাণ বিসর্জন দিতে এক প্রকার বাধ্য হয়, বা বলতে পারেন কোনো এক মহাসম্মোহনী শক্তিতে তারা পুরোপুরিভাবে সম্মোহিত হয়ে যায়। সেই মানুষগুলোর মস্তিষ্ক আর তাদের নিয়ন্ত্রণাধীন থাকে না। তারা এক অপশক্তির ইশারায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা না করে নিজেদের মহামূল্যবান জীবন ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়ে ওই অত উঁচু থেকে। এসব তুমি কি কথা বলছো শ্যামল? দয়া করে আমার কাছ থেকে কোনো কিছু গোপন করার চেষ্টা করো না। সত্যিই যদি তোমাদের এখান থেকে অশুভ শক্তির প্রভাব থেকে থাকে তাহলে আমায় সেই ব্যাপারে সমস্ত কিছু খোলসা করে খুলে বলো। এমনটাও তো হতেই পারে যে আমি তোমাদের সাহায্য করতে পারি। সেই জন্যই বলছি, এখন তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না কিংবা আড়াল করার চেষ্টা করো না। যা ঘটে চলেছে এই স্থানে যুগের পর যুগ ধরে তাগাগোড়া আমাকে বলো। আমি আপনাকে সবটা খুলে বলছি ঠাকুরমশাই।
আমি বেশ বুঝতে পারছি যে আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। আমি আপনার গা থেকে এক উজ্জ্বল তেজরশ্মি নির্গত হতে দেখেছি। আর শুধুমাত্র তাই নয়, আমি আপনার সংস্পর্শে এসে এক অত্যন্ত সুন্দর মিষ্টি গন্ধ পেয়েছি। ওই রকম পবিত্র গন্ধ কোনো সাধারণ মানুষের শরীর থেকে বের হয় না। এর থেকে এটাই প্রমাণিত হয় যে আপনি একজন দেবতুল্য দৈব ক্ষমতা সম্পন্ন মানব। তাই আমি আপনাকে সমস্ত কিছু খোলাখুলি বলবো। যদি কেউ আমাদের এই ভয়ানক বিপদ থেকে উদ্ধার করতে পারে, এহেন অভিশপ্ত দশা থেকে মুক্তি দিতে পারে, তাহলে সেটা একমাত্র আপনিই পারবেন। আপনি ছাড়া আর কেউ পারবে না। ঈশ্বর এতদিনে আমাদের প্রার্থনা শুনেছেন, আর তাই তো তিনি আপনাকে আমাদের এখানে পাঠিয়েছেন এই সংকটের হাত থেকে মুক্তি প্রদানের কারণে। আমি আর শ্যামল নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম, আচমকা পিছন থেকে যে কখন শ্যামলের মা ভগবতী দেবী এসে দাঁড়িয়েছিলেন তা আমরা কেউ বুঝতে পারিনি। ভগবতী দেবী নিজে থেকেই বলে উঠলেন কথাগুলো। আমি তার দিকে তাকালাম। ভগবতী দেবী আমার চোখের চাউনি পড়তে সক্ষম হলেন। তিনি এবার বলতে শুরু করলেন আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। আমাদের এই পাহাড়ের পাদদেশে একদল বিশেষ আদিম জনগোষ্ঠীর মানুষ থাকে ঠাকুরমশাই। অবশ্য আজ পর্যন্ত আমরা কিংবা আমাদের মতন সভ্য সমাজের কোনো মানুষই তাদেরকে সচক্ষে দেখেনি। তাদের নাকি চোখে দেখা যায় না, এতটাই তারা আত্মগোপন করে থাকে বন জঙ্গলের মধ্যে। ওই মানুষেরা ফল মূল এবং পশু শিকারের মাধ্যমে তাদের জীবন ধারণ করে। প্রতি মাসের পূর্ণিমা তিথির 1 সপ্তাহ আগে থেকে পূর্ণিমা তিথির দিন পর্যন্ত এক বিশেষ ধরনের পুজো করে সেই জনগোষ্ঠীর মানুষের দল, এবং তাদের পুজোয় ব্যবহৃত হয় এক ভয়ানক অভিশপ্ত বাঁশি। রাতের বেলায় পুজো শেষ হলে তারা ওই অভিশপ্ত বাঁশি বাজায়, আর ওই বাঁশির মধ্যেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর অশুভ শক্তি। যেই মানুষ রাতের অন্ধকারে ওই সময়ে পাহাড়ের চূড়ায় অবস্থান করে, সে ওই বাঁশির শব্দ শুনতে পেয়ে সম্মোহিত হয় এবং ঝাঁপিয়ে পড়ে পাহাড়ের উঁচু চূড়া থেকে। এই আপনি কি বলছেন ভগবতী দেবী? এই যে সাংঘাতিক রকমের ঘটনা। হ্যাঁ ঠাকুর মশাই, তাহলে আর আপনাকে বলছি কি? কালের পর কাল, যুগের পর যুগ ধরে এইখানকার নিরীহ মানুষেরা এই অভিশপ্ত জীবনের মধ্যে দিয়ে দিন কাটিয়ে চলেছে। আমাদের সব সময় মাসের দিনক্ষণের প্রতি বিশেষভাবে নজর রাখতে হয়। পূর্ণিমার এই যোগ চলাকালীন আমরা রাতের বেলায় কেউ বাড়ির বাইরে বের হই না। পাহাড়ের চূড়ায় ওঠা তো দূরের কথা, সবটা জেনে শুনে কেই বা মৃত্যুবরণ করতে চায় বলুন দেখি? আচ্ছা বেশ, ঠিক আছে। আজ তো এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই আজ আর রাতের অন্ধকারে পাহাড় চূড়ায় ওঠা যাবে না। কিন্তু কাল শেষ বিকালের গধূলি আলো থাকতে থাকতেই আমি উঠে পড়বো ওই পাহাড়ের চূড়োয়, আর সারা রাত ওখানেই থাকবো। বিষয়টা আসলে কি ঘটছে তা আমায় একবার সরাসরি নিজের চোখে প্রত্যক্ষ করতেই হবে। আমার মুখ থেকে এই কথা শুনে শ্যামল এবং তার মা ভগবতী দেবী দুজনেই চক্ষু চড়ক গাছ করে ফেললেন। কোনো রকমে শ্যামল এবার আমার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, আপনি সবটা শোনার পরেও সেখানে যাবার কথা বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ বলছি, কারণ আমাকে যেতেই হবে। গোটা বিষয়টা সচক্ষে না প্রত্যক্ষ করলে সমস্যার সমাধান করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। কিন্তু ঠাকুরমশাই, আপনি ওইখানে গেলে আপনার সাথেও যে ওই একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে এসে যদি আপনার কোনো বিপদ ঘটে যায়, তাহলে আমরা লোক সমাজে মুখ দেখাবো কি করে? আমার কিচ্ছুটি হবে না শ্যামল। আমাকে নিয়ে তোমরা দয়া করে এত দুশ্চিন্তা করো না।
আমার মাথার উপরে পরমেশ্বরের আশীর্বাদ আছে, আমার কোনো ক্ষতি হবে না। আমি যখন একবার সেথায় যাব বলে মনস্থির করেছি, তখন কাল আমি ওখানে যাবই। আর বেশিক্ষণ কথা না বলে আমি শুয়ে পড়লাম। তবে কিছুতেই আমার দুই চোখের মধ্যে ঘুম নেমে এলো না। কেবলই নানান রকমের চিন্তা ভাবনা ও একাধিক প্রশ্ন উঁকি দিতে থাকলো। তার পরের দিন সকাল থেকে বেলা অবধি কোনো রকমে কাটিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম অপরাহ্নের আলো পুড়িয়ে আসার জন্য। শেষ বিকালে গোধূলি আলো আকাশের বুকে ফুটে উঠলে আমি শ্যামল এবং ভগবতী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে টুংলু পাহাড়ের মাথায় ওঠার জন্য রওনা দিলাম। তারা বারবার করে সতর্ক করল, সাবধান করল এবং যাবার আগে আরেকটি বার ভালো করে ভেবে দেখার কথাও বলল। কিন্তু তোমরা তো জানোই, আমি যখন একবার কোনো সিদ্ধান্ত নেই তখন সেই সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসি না। মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে পাহাড়ের ধাপ বেয়ে উঠতে লাগলাম ক্রমশ উপরে। সত্যি ঠাকুরমশাই, আপনার সাহস আছে তা মানতেই হবে। সমস্ত ঘটনার কথা শুনে যে আপনি পূর্ণিমার সময় রাতের বেলায় পাহাড় চূড়ার মাথায় একলা থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তা আপনি ছাড়া আর অন্য কেউই নিতে পারত না। সকলেরই যে প্রাণের মায়া রয়েছে। একটু ভুল বললে হে ভায়া কিশোরী, সাহস নয়, বলো দুঃসাহস। সত্যি আমাদের ঠাকুর মশাইয়ের দুঃসাহস রয়েছে বটে, তা না হলে কেউ এমন দুঃসাহসিক কর্মকাণ্ড করতে পারে? পাহাড়ের ছোট বড় ধাপ বেয়ে আমি উঠতে লাগলাম উপরে। টুংলু পাহাড় ছিল বেশ অনেকটাই উঁচু। পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েক ঘন্টাও সময় লেগে গেল। পাহাড়ের মাথায় এসে যখন উপস্থিত হলাম, তখন চারপাশ জুড়ে ধূসর কালো অন্ধকার নেমে এসেছে। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে চারপাশের ভূপ্রকৃতি দেখে আমার অন্তরাত্মা যেন জুড়িয়ে গেল। এতক্ষণ ধরে চড়াই উতরাই অতিক্রম করে উঠে আসার যাবতীয় ক্লান্তি ধকল সব মুছে গেল মুহূর্তের মধ্যে। ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে যেন হাত বোলাতে লাগলো, মাথার চুলে বিলি কেটে দিল সযত্নে। পাহাড় চূড়ার চাতালে বসে আমি মুখ তুললাম মহাশূন্যের দিকে। কালো কুচকুচে গালিচার উপর ঝকমকে অভ্রের কণার মতো চকচক করছে শত শত নক্ষত্রপুঞ্জ। সেই নক্ষত্রগুলি নানা মাপের, নানা আকারের, এমনকি তাদের ঔজ্জ্বল্যতারও প্রকারভেদ আছে। রাত্রি ক্রমে গভীর থেকে আরও গভীরতর হতে আরম্ভ করল। আমি টান টান হয়ে পদ্মা আসনে বসে মধুসুন্দরী দেবীর ধ্যান করছিলাম। ঠিক এমন সময় আমার কানে এলো একটা ঘণ্টার আওয়াজ, ঢং ঢং শব্দে। কেউ বা কারা যেন ঘণ্টা বাজাচ্ছে পাহাড়ের পাদদেশে। আমি শটান হয়ে উঠে দাঁড়িয়ে পাহাড় চূড়ার একেবারে কিনারায় এসে উপস্থিত হলাম। সেই ঘণ্টার আওয়াজ থামতেই এবার আমার কানে এসে ঠেকল একটা অদ্ভুত বাঁশির শব্দ। স্বল্প কিছুটা সময় পার হতেই আমি বুঝতে পারলাম সত্যি এ বাঁশির সুর মোটেও স্বাভাবিক নয়। এই সুরের মধ্যে মিশে রয়েছে কোনো এক তীব্র ভয়ানক অশুভ শক্তি, যে প্রতিনিয়ত আমায় চালিত করতে চাইছে এই উঁচু পাহাড় চূড়ার মাথা থেকে লাফিয়ে পড়ার জন্য। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক। আমার দেহে আগে থেকেই গাত্রবন্ধন থাকার দরুন খুব একটা সুবিধা করে উঠতে পারল না সেই অশুভ শক্তি। কিন্তু আমার জায়গায় যে কোনো অন্য মানুষ থাকলে সে যে নিজেকে কিছুতেই এই অপশক্তির হাতছানি থেকে সামলে রাখতে পারত না, আর সেই বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। যে কোনো সাধারণ মানুষের কানে এই বাঁশির অশুভ অশনি আওয়াজ এসে পৌঁছালে সেই মানুষটি যা ঝাঁপ দিতে বাধ্য হবে, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। অনেকটা সময় একটানা বাঁশি বাজবার পর সেই বাঁশির শব্দ থামল। আমি বুঝতে পারলাম মন্দিরের পুজো আজকের মতো বন্ধ হলো। সেই রাতটা
ওইভাবেই পাহাড়ের মাথায় কাটিয়ে পরদিন সকালে ভোরের আলো ফুটলে আমি নেমে এলাম সমতল ভূমিতে। তারপর শ্যামলদের বাড়িতে এসে উপস্থিত হলাম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি সুস্থ আছেন? আপনাকে যে সকালবেলায় কি অবস্থায় আমরা ফিরে পাবো সেটা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভগবান মঙ্গলময়, তাই তিনি আপনাকে রক্ষা করেছেন। কেন শ্যামল, তুমি কি ভাবলে যে আমার মৃতদেহ পড়ে থাকবে টুংলু পাহাড়ের খাদের তলায়? তবে তোমার ভাবনায় খুব একটা ভুল ছিল না। যে কোনো সাধারণ নিরীহ মানুষের পক্ষে ওই অভিশপ্ত বংশীধ্বনি শোনার পর স্বেচ্ছায় মৃত্যুবরণ করারই কথা। নেহাত আমি তারানাথ তান্ত্রিক, আমার মাথার উপর ভগবানের আশীর্বাদের হাত রয়েছে, তাই জন্য আমি এখনো অবধি জীবিতই রয়েছি। কাল আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ পাহাড় চূড়ায় রাত্রিবাসের সিদ্ধান্ত নিত, তাহলে সে এতক্ষণে আর জীবিত থাকতো না। এবার আপনি তাহলে কি করবেন ঠাকুরমশাই? কিভাবে রক্ষা করবেন এখানকার মানুষদের? আমি এবার ওই টুংলু পাহাড়ের পাদদেশে থাকা জঙ্গলের মধ্যে প্রবেশ করব। আমাকে যেভাবেই হোক না কেন ওই জনগোষ্ঠীর মানুষদের পুজো স্থান অর্থাৎ সেই মন্দিরখানা খুঁজে বার করতেই হবে, এবং তাদের ওই অভিশপ্ত বাঁশি আমি ধ্বংস করে দেবো এটাও বলছি। পুজোর যে সামগ্রী অন্যান্য প্রাণীদের জীবনের পক্ষে ক্ষতিকারক, সেই রূপ কোনো সামগ্রী দিয়ে ঈশ্বরের সেবা না করাই উচিত। কিন্তু ঠাকুরমশাই, আপনি কি এত সহজে এই কাজটা করতে পারবেন? ওই জঙ্গল যথেষ্ট ঘন, সূর্যালোকের তীব্র আলোকরশ্মি দিনের বেলায় মাটিতে প্রবেশ করতেই পারে না। সেই জায়গায় এতটাই ঘন গাছপালায় পরিপূর্ণ। এই রকম একটা জায়গায় ওই প্রাচীন মন্দির খুঁজে পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। আর আর মন্দির খুঁজে পেলেই কি সেই জনগোষ্ঠীর মানুষ এত সহজে তাদের ওই বহু পুরাতন সেই অভিশপ্ত বাঁশি আপনার হাতে তুলে দেবে? আশা করি নিশ্চয়ই তেমনটা হবার নয়। সুতরাং এই কাজ আপনার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এতে আপনার প্রাণ সংশয়ের গুরুতর সম্ভাবনা রয়েছে। এইটুকু ঝুঁকি যে আমার নিতেই হবে শ্যামল। তবে এই কাজে শুধু আমি একা নই, আমাকে এই কাজে সাহায্য করবে তুমি। হ্যাঁ শ্যামল, তুমি এখানকার ছেলে, এখানকার বন জঙ্গল সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান রয়েছে, আর এই জ্ঞানকেই কাজে লাগাতে হবে আমাদের। তবে আমি তোমার কথা দিচ্ছি, তোমার কোনো বিপদ ঘটতে আমি দেব না। তুমি আমার সাথে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় থাকবে। এই আপনি কি কথা বলছেন ঠাকুরমশাই? যেখানে আপনি কেবলমাত্র আমাদের কথা ভেবে নিজের প্রাণের বিন্দু মাত্র তোয়াক্কা না করে এই রকম এক প্রবল ঝুঁকিপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমি এই স্থানের ছেলে হয়ে এটুকু সাহায্য আপনাকে করতে পারবো না? তাতে যদি আমার নিজের প্রাণও যায় তবে যাক, তবুও আমি আপনাকে সাহায্য করবই। চলুন ঠাকুরমশাই, আর দেরি না করে মা ভবানীর নাম নিয়ে আমরা দুজন বরং বেরিয়ে পড়ি। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিলেন। কিন্তু কিশোরী তো একেবারেই ধৈর্যহীন প্রকৃতির মানুষ। সে এক হাতের তালুর ওপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে উত্তেজিতভাবে বলল, এই তো গপ্প একেবারে ঝুমে উঠেছে। এরপর তাহলে কি হলো ঠাকুরমশাই? আপনি কি তবে এবার শ্যামলের সাথে টুংলু পাহাড়ের পাদদেশে থাকা সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন ওই মন্দিরের সন্ধানে? হ্যাঁ কিশোরী, আমি আর শ্যামল এবার হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম সেই টুংলু পাহাড়ের তলায় থাকা ঘন বনে। কিন্তু সেই বনের মধ্যে থাকা মন্দির খুঁজে বের করাটা একেবারেই কোনো সহজ কাজ ছিল না। প্রথম দিন আমরা দুজন তন্ন তন্ন করে খুঁজেও কোনো মন্দিরের হদিশ পেলাম না। আমাদের অভিযান শুরু হলো তার পরের দিন। দ্বিতীয় দিন মধ্যাহ্নের পর আমি এবং শ্যামল খুঁজে বের করতে সক্ষম হলাম সেই মন্দিরখানা যে আকার কিংবা আকৃতিতে বিশাল বৃহৎ এমনটা কিন্তু নয়। কালো পাথর দিয়ে সৃষ্টি করা একখানি ছোট বেদির মতো অংশ, যার মাথার উপরে রয়েছে পাথরের চাতাল কেটে বানানো ছাউনি, আর মন্দিরের ভেতরে কি যেন একটা টিলা মতো বসানো। সেই টিলাকেই যে ওই বিশেষ জনজাতির মানুষরা দেবতা জ্ঞানে পুজো করে তা বোধগম্য হলো খুব সহজেই। কিন্তু তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। আপত্তি ছিল ওই বিশেষ বাঁশি বাজানোতে, কারণ সেই বাঁশির মধ্যে ফুঁ দিলে
যে বিশেষ ধ্বনি নির্গত হয় তা মানুষের পক্ষে একেবারেই মঙ্গলজনক নয়, অশুভ। আমি শ্যামলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, মন্দিরের সন্ধান তো খুঁজে পাওয়া গেল শ্যামল, কিন্তু সেই বাঁশিটি কোথায় রাখা আছে বলো দেখি। ঠাকুরমশাই, ওই মানুষগুলো দেবতার পুজোর জিনিস দেবতার স্থানেই রাখবে, এই আমার স্থির বিশ্বাস। আমাদের ওই মন্দিরের ভেতরটাই ভালো করে খুঁজে দেখতে হবে, আর তাহলেই ওই বাঁশি আমাদের হাতের নাগালে চলে আসবে। ভেবে দেখলাম শ্যামলের কথায় সত্যিই যুক্তি আছে, সে মোটেও কিছু ভুল বলেনি। আমি আর শ্যামল মিলে এবার মন্দিরের ভেতরটা ভালো করে খুঁজে দেখতে লাগলাম। সেই বাঁশিটা পাওয়া গেল দেবতা গানে পুজো করা ওই বিশেষ টিলার পিছনের অংশ থেকে। ঠাকুরমশাই, এটাই কি? এই কি তবে সেই অভিশপ্ত বাঁশি? টিলার পিছনের অংশে হাত ভরে শ্যামল বাইরে বের করে আনলো বহু পুরাতন একটা কালচে ধূসর রঙের বিশেষ ধরনের বাঁশি। কেমন যেন একটা সোঁদা গন্ধ আমার নাকে এসে ঠেকল। সেটা হাতে নিতেই আমি বুঝতে পারলাম যে এটা কোনো প্রাণীর হাড় দ্বারা নির্মাণ করা হয়েছে এবং এর বয়স অনেক অনেক বছর। আমার দুই চোখ আনন্দে ঝলমল করে উঠল। যে অভিশপ্ত বাঁশির সন্ধানে আমরা এই বনের মধ্যে প্রবেশ করেছিলাম, বর্তমানে সেই বাঁশি এখন আমাদের হাতে। এই বাঁশিটাকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিতে হবে আমাদের, তা না হলে এই বাঁশি আরো হাজার হাজার নিরীহ নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নেবে। চলো চলো শ্যামল, আমাদের এখান থেকে আর বিশেষ কোনো কাজ নেই, আমাদের এক্ষুনি এই বন ছেড়ে বেরিয়ে পড়তে হবে। একবার যদি সেই জনগোষ্ঠীর মানুষ জানতে পেরে যায় এই ঘটনার কথা, তাহলে আমরা মস্ত বিপদের মুখোমুখি হব। চলো চলো চলো, এই জঙ্গল থেকে বাইরে বের হয়ে আমরা এবার ফেরার পথ ধরি। চলো চলো, তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠাকুরমশাই, ধীরে সুস্থে সাবধানতা অবলম্বন করে জঙ্গলের বাইরে বের হই। আমি আর শ্যামল জঙ্গলের বাইরে বের হয়ে এসে সেই বাঁশিখানা পুড়িয়ে দিলাম। আগুনের উত্তাপে ধ্বংস হয়ে গেল হাড়ের তৈরি সেই অভিশপ্ত বাঁশি। শ্যামল আমাকে জিজ্ঞাসা করেছিল যে একটি বাঁশি ধ্বংস করে কি হবে, তারা যদি আবার এই রকম বাঁশি তৈরি করে ফেলে তখন তো আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু আমি তাকে বলেছিলাম যে আশা করি এরকমটা আর হবে না, কারণ এই বাঁশি তারা তৈরি করেছিল তাদের বহুকাল আগের পূর্বপুরুষেরা। সুতরাং এই অভিশপ্ত বাঁশি তৈরি করার পদ্ধতি কিংবা প্রক্রিয়া জানার কথা তাদের নয়। আর যদিও বা সেই বাঁশি তারা তৈরি করেও ফেলে, তখন না হয় শ্যামল এবং বল্লভপুর গ্রামের অন্যান্য যুবকেরা সেই মন্দির থেকে ওই বাঁশি উদ্ধার করে এনে তা আগুনে পুড়িয়ে ফেলবে। আমার কথায় বেশ আশ্বস্ত হয়েছিল শ্যামল। সে জোর গলায় বলেছিল যে হ্যাঁ, এরপর থেকে এরূপ কোনো ঘটনা আবার যদি ঘটে তাহলে সে একাই নাকি জঙ্গলের ভেতরে ঢুকে ওই বাঁশি বের করে এনে তা পুড়িয়ে ফেলবে। কিন্তু আমি তাকে বলেছিলাম যে একা যেন সে এই কাজ করতে না যায়, তার সঙ্গে যেন আরও গ্রামের যুবকেরা থাকে, কারণ সেই আদিম জনগোষ্ঠীর মানুষেরা নিশ্চয়ই এরপর থেকে সতর্ক হয়ে যাবে, তাই তার ওপর আঘাত আসতে পারে। সে আমাকে কথা দিয়েছিল কোনোদিনও একা বনের ভিতর সে যাবে না, সকলের সাথে ওই মন্দিরে গিয়ে বাঁশি ধ্বংস করার কাজে লিপ্ত হবে। যদি ভবিষ্যতে এই ঘটনা আবার ঘটে তবে। এরপর আর কি, বল্লভপুর গ্রামে বেশ কয়েকটা দিন কাটিয়ে তারপর আমি আবার বেরিয়ে পড়েছিলাম অজানা অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। বাহ ঠাকুরমশাই, আপনার আজকের এই কাহিনী কিন্তু সত্যিই বেশ ভালো ছিল, একটু অন্য ধারার ছিল। কি ভাই কিশোরী, চলো এবার তাহলে ওঠা যাক। আজকের মতন তো গল্প শেষ। গুটি গুটি পায়ে আমরা বরং এবার রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজ উঠলাম তাহলে, আবার পরে অন্য কোনো একদিন আসবো না হয়। হ্যাঁ তো, তবে সাবধানে যেও কিন্তু। ঠাকুরমশাইয়ের এই কথায় কিশোরী মিষ্টি হাসি উপহার দিয়ে সম্মতিসূচক ভঙ্গিমায় উপর নিচে মৃদু ঘাড় নেড়ে আমার সাথে বেরিয়ে এলো বাইরে। আসার সময় দেখলাম
চারি রান্নাঘরের ভেতর থেকে আমাদের দিকে তাকিয়েছিল ভীষণ মায়াভরা মুখ নিয়ে। সত্যি কথা বলতে কি, আমরা তাদের বাড়ি গেলে ঠাকুরমশাই এবং চারি উভয়ই আমাদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দ পায়, তা আমরা খুব ভালোভাবেই জানি। ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে একখানি চায়ের দোকানের ফাঁকা বেঞ্চে বসে 2 পেয়ালা চা কিনে 2 বন্ধু মিলে ভীষণ তৃপ্তিতে চা পান করতে লাগলাম। চা খাওয়া শেষ হলে মাটির শূন্য পেয়ালা ছুঁড়ে ফেলে দিয়ে 2টো সিগারেট কিনে সিগারেটের অগ্রভাগে আগুন ধরিয়ে টান দিতে দিতে আমরা হাঁটতে শুরু করলাম। কিশোরীর সাথে নানান বিষয় নিয়ে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়লাম আমি। কিশোরী ঠাকুরমশাইয়ের প্রশংসা করে বলল, ঠাকুরমশাইয়ের বলা প্রতিটা ঘটনা পুরোপুরি বিশ্বাসযোগ্য বলে মনে না হলেও সেই সমস্ত কিছু শুনতে নেহাত মন্দ লাগে না। কি বলো হে ভায়া? বাবা, কি ব্যাপার, আজ কোন দিকে সূর্য উঠেছে? হ্যাঁ, তোমার মুখ থেকে ঠাকুরমশাইয়ের প্রশংসা? উরে বাবা, সত্যি সে ভীষণ ভাগ্যের ব্যাপার বলা চলে। চলো চলো, এবার বরং বাড়িতে ফিরে যাই বরং। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বংশীধ্বনি, সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।